রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সর্বাত্মক অবরোধের কার্যত থমকে যায় দেশ, ঝরে যায় ৬৭ তাজা প্রাণ। আন্দোলনে একাত্মতা ঘোষণা বিএনপি। ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ জামালপুরের কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, ব্যবস্থা গ্রহণে আশ্বাস ইউএনওর। নানা জটিলতায় অচল অবস্থার মুখে যশোরের আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্র, বছরে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ১৯ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত ও ঐতিহাসিক দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে কার্যত থমকে যায় দেশ। রাজধানী থেকে জেলা রাজপথ পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বিভিন্ন স্থানে প্রাণ হারান ৬৭ জন, আহতের সংখ্যা সহস্রাধিক। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল ইসলামের প্রতিবেদন। ১৯ জুলাই শুধু একটি আন্দোলনের দিন ছিল না, এটি এমন এক সন্ধিক্ষণ যখন ছাত্রদের দাবি পরিণত হয় বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতীকে। সেই দিনের রক্তাক্ত রাজপথ, হারিয়ে যাওয়া প্রাণ আর প্রতিবাদের উচ্চারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর দৃষ্টান্ত। দিনভর উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দেয় সরকার। সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি গিয়ে ঠেকে ৯ দফায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। বিআরটিএ, পিবিআই কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক হামলা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ক্রমেই ছড়িয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের ৪৭ জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন হাজারেরও বেশি মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যায় ৮২৬ কয়েদি। হতাহতের সংখ্যা বাড়ায় এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক দেন মহাসমাবেশের। আন্দোলন রূপ নেয় জনবিস্ফোরণে। এদিন প্রেসক্লাবের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট সংযোগ। কাজীপাড়া মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। সেদিন ঢাকার রাস্তায় ছিল না গণপরিবহন ও ব্যক্তিগত যান। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল ও রেল যোগাযোগ। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এসব নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বরিশালে ১১ দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। তারিকুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তাসি তারিন। বরিশাল বিভাগের জেলা
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটছে। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিক। গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 91 সালের পরে বিগত 17 বছর অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্যতার মূল্যায়ন পদোন্নতি হয়নি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক দক্ষ চিকিৎসককে তৃণমূল পর্যায়ে আটকে রাখা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। যেটা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের বাঁচা মরাকে নিয়ে কাজ করে, সেখানে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নিয়ে আসেন, নিয়ে এসে কারো প্রমোশন, কাউকে এগিয়ে দিচ্ছেন আর কাউকে ফেলে দিচ্ছেন, তো ওই ফেলে দিতে গিয়ে আপনি তো কি বলে যে বাংলাদেশের মানবতার ক্ষতি করছেন। আজকে 5ই আগস্টের যদি পরিবর্তন না হতো তাহলে এরা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়ার সেই হতো না, তাদের সেই পরিচয়টা আসতো না। নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে জামালপুরের তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকারের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে অপকর্ম চালিয়ে যাওয়া এই অধ্যক্ষ এখনও রয়েছে শপথে বহাল। শিক্ষার্থী অভিভাবকরা বলছে, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কলেজটি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। 1998 সালে জামালপুর সদর উপজেলায় প্রতিষ্ঠার পর 2003 সালে এমপিওভুক্ত হয় তুলসীপুর ডিগ্রি কলেজ। সেই সময় 22 জন শিক্ষক এবং এর 6 মাস পর এমপিওভুক্ত হয় বর্তমান অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। আর তারপর থেকেই কলেজটিতে শুরু হয় নানা অনিয়ম। কর্মস্থলে অনুপস্থিত থাকা, বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের হয়রানি, প্রাতিষ্ঠানিক সব নথিপত্র বাড়িতে রাখা সহ নানা অভিযোগ রয়েছে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। কয়েক বছর আগেও তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা, কিন্তু দলীয় ক্ষমতা বলে টিকে যান তিনি। কর্তৃপক্ষের কাছে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, কোনোভাবে তার সাথে যোগাযোগ করা যায় না। যা সব থেকে বেশি প্রবলেম আছিল রেজিস্ট্রেশনে, তার ফর্ম ফিল আপ করা হয়েছে, অথচ আমাদের ফর্ম ফিল আপ করা হয়নি। 13 জনের ফর্ম ফিল আপ বাদ দিয়েছে। আমাদের তুলসীপুর ডিগ্রি কলেজের বর্তমানে কোনো শিক্ষার্থীরাও ঠিকমতো ক্লাস করছে না এবং কোনো শিক্ষকরা আসছে না। কাগজে কলমে কলেজটির 3 বিভাগে 733 জন শিক্ষার্থী থাকলেও উপস্থিতি একেবারেই নেই এবং 38 জন শিক্ষকের মধ্যে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি। তার বেতন করাই নিয়ে আসছে, এটা মারামারি বহুত কিছু হয়েছে, পারে না। শিক্ষা অফিসার গেছিল, প্রিন্সিপালের চাকরি বহাল থাকলো, ওই যে আছে যে অবৈধভাবে যে শিক্ষক নিয়েছে তারও চাকরি বহাল আছে, কোনোই সমস্যা হয়। এখানেই শেষ নয়, পাঠদানের বিষয় নেই, কিন্তু শিক্ষক আছেন ঠিকই এবং বেতনও নিচ্ছেন বছরের পর বছর। 37 বছর ধরে কলেজ ব্যান্ডেজ, শিক্ষক বেতন খাইতেছে, সাবজেক্ট নাই। এ বিষয়ে জানতে কলেজে গিয়েও পাওয়া যায়নি অধ্যক্ষকে। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উনি তো ফোনই ধরে না ভাই, এই যে রিং হচ্ছে। অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তুলসীপুর ডিগ্রি কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং এ ধরনের বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছে। তবে এ বিষয়ে যদি কোনো লিখিত অভিযোগ আসে এবং অনেকেই যদি এ বিষয়ে কমপ্লেন করে থাকেন, সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফেরাতে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে বেহাল ময়মনসিংহের হালুয়াঘাটের মহাজনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাচের রাস্তা। বর্ষা মৌসুমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়কটি। এতে শত শত শিক্ষার্থী সহ চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। পাকা রাস্তা নির্মাণে এলাকাবাসী মানববন্ধন করলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিদ্যা আনোয়ার। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মহাজনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি বর্ষা এলেই পানিতে তলিয়ে যায়। ফলে এ বুক সমান পানি আর হাঁটু সমান কাদার মধ্যেই কোমলমতি শিশুদের যাতায়াত করতে হয়। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া। প্রতিদিন এই একটি সড়ক দিয়ে বোয়ালমারা, গোপীনগর সহ কয়েকটি গ্রামের মানুষ হাসপাতাল, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তিতে পড়েন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী রাস্তাটা নিয়ে মানববন্ধন করলেও যেন টনক নড়ছে না কর্তৃপক্ষের। বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হলেও এখন পর্যন্ত টেকসই কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমার নাতিরা আছে সারা প্রাইমারিতে যাইবার পারে না, আমরা নিজে একটা চলাচল করতে পারি না। গর্ভবতী বা অসুস্থ বৃদ্ধ লোকেরা বা এই সাধারণ যে একটা মানুষের চলাচল সেটুকু হয় না। পাহাড়ি ঢল আইসা রাস্তাগুলোর একবার নষ্ট করে দিচ্ছে। কত মানুষ কাপড় ভিজাই আইয়ে, কত মানুষ এই যে নৌকা তারা নৌকা দেয়। আমরা এই রাস্তাটাই চাই আমাদের সন্তানদের লেখাপড়া করতে পারে। আগামী বাজেটে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী বছরের বরাদ্দ সাপেক্ষে আমরা এটা আশা করছি জনগণের এটা মানে উপযোগী করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। চলাচলের অনুপযুক্ত রাস্তাগুলো তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। চলাচলের অনুপযুক্ত যে রাস্তাগুলো আছে সেগুলো তালিকাভুক্ত করে সেগুলো পর্যায়ক্রমে চলাচলের উপযুক্ত আমরা উদ্যোগ গ্রহণ করছি। শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, ভুক্তভোগী এলাকাবাসীর দাবি দ্রুত ও টেকসই সড়ক নির্মাণ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। যশোরে আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্রটি নানা জটিলতায় অচল অবস্থার মুখে পড়েছে। দেশব্যাপী এই জেলার রেণু পোনার সুনাম থাকলেও অপরিকল্পিত নির্মাণের কারণে কেন্দ্রটি ব্যবহার করতে আগ্রহী নন ব্যবসায়ীরা। তাদের অভিযোগের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। ফলে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। 19 কোটি টাকা ব্যয়ে যশোরের চাচড়ায় মাছের রেণুপোনা বিক্রির জন্য একটি আধুনিক কেন্দ্র নির্মাণ করা হলেও নির্মাণের 5.5 বছর পরও পুরোপুরি চালু হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে যশোর অঞ্চলের রেণুপোনার সুনাম থাকা সত্ত্বেও পোনা ও হ্যাচারি ব্যবসায়ীরা কেন্দ্রটি ব্যবহার করতে আগ্রহী নন। বাবলাতলায় যশোর খুলনা মহাসড়কের পাশে প্রতিদিন ভোর 5টা থেকে রেণুপোনা বিক্রির একটি বিশাল হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এই হাটে রেণুপোনা কিনতে আসেন। কেন্দ্রটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ জানায় তারা। মানুষ আসে মাছ নেওয়ার জন্য, আর মাছের মেন মূল প্রোডাকশনটা মানে উৎপাদনটা এইখানে বেশি হয়। রাস্তার পরে ব্যবসা বাণিজ্য করে খায়, আমাদের সমস্যা নেই, কিন্তু যারা মাছ নিতে আসে তাদের একটু সমস্যা আছে। এখানে অনেক দালাল আছে, তাদের একটু পয়সা ঘুটে মাছ কিনতে হয়। প্রত্যেকটা ক্রেতা যদি হারিয়া লাগের কাছ থেকে মাছ নেয় তারা কখনো ঠকবে না। সারা বাংলাদেশে আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি, আর অথবা অনেক লোক আছে সারা বাংলা আমাদের এখান থেকে নিয়ে যায়। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি চালুর আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পোনা যারা বিক্রয় করে এদের সাথে রেগুলার কথাবার্তা চলছে। আমরা আশা করি যে তারা এই পোনা বিক্রয় এর ভিতরে এসে আমাদের যে সেন্টারটি আছে এখানে এসেই তারা বিক্রি করবেন আর কি। যশোরে আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্রটিতে বছরে প্রায় 68,000 কেজি রেণুপোনা উৎপাদন হয়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে
73 শিশু। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট 784টি শিশু মারা গেছে। গেল 24 ঘন্টায় 649 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 498 জন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনাজপুর সেক্টরের উদ্যোগে ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবি এর ব্যবস্থাপনায় কমলপুর ইউনিয়নে বড়গ্রাম বিইউপি এলাকায় দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। নানা আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। জয়পুরহাটে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। চট্টগ্রাম বন্দরে এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের সুস্পষ্ট ঘোষণার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতীকী গণ অন্বেষণ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি। মাদকমুক্ত সমাজ গঠনে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসন নেট পাটা অপসারণের কার্যক্রম শুরু করেছে। ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনের প্রভাতী ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে কালীগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত নজরুল ভিলেজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে নামোসং করবাটি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের কাশিমপুর থানার 3 নং ওয়ার্ডের বসাডাঙ্গা এলাকায় পানিবন্দী মানুষের মাঝে কাশিমপুর প্রেস ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে শুকনো খাবার দেওয়া হয়েছে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের 3টি উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মাদক চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাই জোয়ারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে 3 সালে স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিয়াঘাতে হত্যার প্রতিবাদ ও অভিযুক্ত আরশাদ হোসেনকে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য মহরুম মির্জা মোরাদুজ্জামানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও কবর জিয়ারত করা হয়। ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ডাঙ্গি ইউনিয়নে জেলা পুলিশ ফরিদপুরের আয়োজনে শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠনের আয়োজনে বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রমের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করার সময় অন্তত 2 মার্কিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও 1 জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলায় আহত আরও 4 সেনাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। ইরানে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন পাল্টা হামলা ও দুর্ঘটনায় 16 মার্কিন সেনা নিহত এবং 400-র বেশি আহত হয়েছে। আবারও খেলার খবর, ক্রিকেট। সিরিজ নির্ধারণী শেষ টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। প্রথম টি-20তে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে 1-1 সমতায় ফিরেছে টাইগাররা। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না তাওহিদ হৃদয় মিরাজরা। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে। দুদল এখন পর্যন্ত 27টি টি-20 ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের 18 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় 9টিতে।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার এসে আগের কমিটিগুলো বিলুপ্ত করে নতুনদের দায়িত্ব দিচ্ছে এবং নবগঠিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে সাউথ এশিয়ান কারাতের চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এবার ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের অবিস্মরণীয় অগ্রযাত্রার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল নিয়েও আশাবাদী হওয়ার সুযোগ আছে। কেপ ভার্দের মতো দেশ যদি তারা মাত্র ৫ লাখের মতো তাদের জনসংখ্যা, তারা যদি পারে, অন্য দেশগুলো কেন না? কেন আমরা এগিয়ে যেতে পারবো না? আর্জেন্টিনা যেভাবে পারফর্ম করছে এবং তাদের সাথে যেভাবে লাক ফেভার করছে, সো ফাইনালে হয়তোবা মেসির জন্য আরেকটি রেকর্ড অপেক্ষা করছে। পাশাপাশি যেহেতু স্পেন দীর্ঘদিন পরে বিশ্ব ফুটবলের ফাইনালের মঞ্চে উপস্থিত হয়েছে, আমার কাছে মনে হয় যে স্পেনকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, যুদ্ধ আবার পুরো দমে ছড়িয়ে পড়ার শঙ্কা। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট হামে আক্রান্ত 18% শিশুর বয়স 6 মাসের নিচে। বিদেশে পড়তে 11,000 কোটি টাকা, 5 বছরে ব্যয় দ্বিগুণ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, মেসি বিশ্বকাপের মহাযুদ্ধ আজ, মেসি ম্যাজিক নাকি স্পেনের তারুণ্য। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, আগস্টের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। সমকাল শিরোনাম করেছে, আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ, একলা চলো নীতিতে শরিকরা নাখোশ। পুনর্বাসনের তালিকায় 241 জীবিকার ব্যবস্থা 150 জনের। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে জাতীয় সংসদ। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ। আর্জেন্টিনা স্পেন মহারণ। যুগান্তর শিরোনাম করেছে, বিশ্বকাপানো ফুটবল যুদ্ধের ফাইনাল আজ, রাজা মেসি না যুবরাজ ইয়ামাল। 5 মাসের সাফল্য নিয়ে মাহাদি আমিন, মানুষের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই মেট লাইফেই কি থামছেন মেসি? আমাদের শিরোনাম করেছে, পলায়নের ঘটনায় হাসিনার নামের নতুন মামলার প্রস্তুতি। আলোচনা সভায় ফখরুল বলেন, চীনের সঙ্গে ভূরাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে। খুনি মোজাফফরকে নেওয়া হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সর্বাত্মক অবরোধের কার্যত থমকে যায় দেশ, ঝরে যায় 67 তাজা প্রাণ। আন্দোলনে একাত্মতা ঘোষণা বিএনপি। ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ জামালপুরের কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, ব্যবস্থা গ্রহণে আশ্বাস ইউএনওর। নানা জটিলতায় অচল অবস্থার মুখে যশোরের আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্র, বছরে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে।
মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।